আসসালামু আলাইকুম। আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলের দর্শক তারা জানেন যে আমি ফিনান্সিয়াল মার্কেট অর্থাৎ ফরেক্স, ক্রিপ্টো কিংবা ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে ট্রেড করার জন্য বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তারা যদি আমার ফরেক্স শিক্ষা নামে যে প্লেলিস্টটি রয়েছে সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসেন, তাহলে আজকের ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে। কেননা আজকের ভিডিওতে আমি যে সমস্ত জিনিস সম্পর্কে আলোচনা করব বা যেগুলো আমি দেখাবো চার্টের মধ্যে, সেগুলো আমি পূর্বেই আলোচনা করেছি। আমার প্রায় 30 ঘন্টার উপরে ফ্রি ফরেক্স শিক্ষার উপরে ভিডিও রয়েছে, যেগুলো আপনি যে কোনো ফিনান্সিয়াল মার্কেট লাইক ক্রিপ্টো মার্কেট কিংবা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে ব্যবহার করতে পারবেন। আজকে আমি ইউএসডি জাপানিজ ইয়েন সম্পর্কে একটু আলোচনা করব, কেননা আমার রাডারের মধ্যে এই ইউএসডি জাপানিজ ইয়েন রয়েছে। আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কি করে আমি সপ্তাহের শুরুতে যখন মার্কেট ক্লোজ থাকে লাইক রবিবারে, আজকে যেরকম রবিবার আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমি যদি এখানে ক্যালেন্ডার ওপেন করি তাহলে আজকে হলো 23 তারিখ রবিবার। এই রবিবারে মার্কেট ক্লোজ থাকে ফরেক্সের, আমরা সাধারণত জানি। তো এইখানে আমি অ্যানালাইসিস করে রাখবো যে নেক্সট আপকামিং 5 ডেইজে ফরেক্সের উপরে এই ইউএসডি জাপানিজ ইয়েনে কীভাবে আমি ট্রেড নিতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি অলরেডি একটা ডেইলি চার্ট, আগে আমি চার্টটাকে নিয়ে একটু আপনাদেরকে বুঝাই থাকি এটা কোন টাইম ফ্রেমের চার্ট এবং কোন ইনস্ট্রুমেন্টের চার্ট। এটা একটা ফরেক্সের চার্ট। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউএসডি জাপানিজ ইয়েন, যেহেতু ফরেক্সে সবসময় পেয়ারে ট্রেড হয়ে থাকে, সো এখানে ইউএসডি অর্থাৎ ইউএস ডলার এবং জেপিওয়াই মানে হলো জাপানিজ ইয়েন, এর একটা পেয়ারের আমি এখানে ট্রেড অ্যানালাইসিস করেছি যে নেক্সট উইকে কী হতে পারে। এখানে ডেইলি চার্ট, এখানে অনেক ধরনের চার্ট আছে, ডেইলি চার্ট, H4 চার্ট, H1 চার্ট। আপনারা যারা মেটাট্রেডার প্ল্যাটফর্ম ইউজ করে থাকেন, আমি এটা মেটাট্রেডার ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আলটিমেটলি আমি এখানে একটা অ্যানালাইসিস করে আমি আমার প্রবাবল ট্রেড সেটআপগুলো এখানে আইডেন্টিফাই করে রেখেছি। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, অ্যাট দ্য এন্ডে আমি এই জায়গায় এসে পৌঁছাবো, বাট কী করে আমি অ্যানালাইসিসটা করলাম সেটা নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোচনা করতে চাই। তো আমি প্রথমে এখানে যা যা আমার ইন্ডিকেটার বা যে সমস্ত লাইনগুলো আমার দাগ দেওয়া রয়েছে সেগুলোকে যদি আমি ডিলিট করে নিই, যাতে আমরা একসাথে আবার অ্যানালাইসিসটা করতে পারি এবং কীভাবে আমরা ট্রেড নিতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। এবং যে সমস্ত জিনিস আমি আপনাদেরকে এইখানে দেখাবো বা এই ভিডিওটিতে দেখাবো সেটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আগে শিখিয়ে এসেছি। সো কারো কাছে যদি এটা নতুন লাগে তাহলে আপনারা আগে আমার পূর্ববর্তী ভিডিওগুলি দেখে আসেন। তো শুরু করা যাক। আজকে প্রথমে আমি এখানে যেহেতু আমি ইউএসডি জাপানিজ ইয়েনে ট্রেড নেবো বলে আমি ঠিক করেছি নেক্সট উইকে, বা আমার রাডারের মধ্যে এটা একটা প্রবাবল প্ল্যান এসেছে। সো প্রথমে আমি ডেইলি টাইম ফ্রেমটা একটু দেখি। ডেইলি টাইম ফ্রেমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেখানে হলো ক্যান্ডেলস্টিক চার্ট ডেইলি শো করতেছে, অর্থাৎ প্রতিটি ক্যান্ডেল একটা ডেইলি চার্টে কী ঘটছে সেটাকে নির্দেশ করছে। প্রতিটি ক্যান্ডেল এখানে এক একটা দিনে প্রাইস কীভাবে মুভ করেছে তা নির্দেশ করে থাকে। এখন আমি আপনাদেরকে শিখিয়েছি যখন আমরা ট্রেড অ্যানালাইসিস করব আমাদেরকে হায়ার টাইম ফ্রেম থেকে আসতে হবে। এখানে আমার ডেইলি হলো হায়ার টাইম ফ্রেম, এবং আমি এখানে H4 এবং H1 লোয়ার টাইম ফ্রেম হিসাবে ইউজ করব। H4 এবং H1-এ এসে আমি ওয়েট করতে থাকবো যে সেখানে কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট হয়েছে কিনা। তো আমি লক্ষ্য করি এই ডেইলি চার্টে কী দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে বলেছিলাম ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে ট্রেন্ড রয়েছে কিনা এখানে কোনো। তো ট্রেন্ড আইডেন্টিফাই করার সহজ উপায় হলো কি? সহজ উপায় হলো যে আমি চার্টের মধ্যে দেখব প্রাইসটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে যদি লো পয়েন্ট হয় চার্টের, এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে এখানে প্রাইস আপার ট্রেন্ডে রয়েছে। যেখানে আমি হায়ার টাইম ফ্রেম ক্যালকুলেট করতেছি, মানে যখন আমি ডে 1 টাইম ফ্রেম আমি দেখছি, তো ডে 1 টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে এখানে এটি আপার ট্রেন্ডে রয়েছে। এখন আমাকে তাহলে অপরচুনিটি খুঁজতে হবে কী করে আমি আপার ট্রেন্ডের রিটেস্টের সময় আমি ট্রেড এন্ট্রি নিতে পারি। তারপরে আমি যদি একটু লক্ষ্য করে দেখি যে এখানে কিছু ট্রেন্ড লাইন যদি আমি আঁকি, ফার্স্টে যদি দেখেন যে এখানে একটা হাই আছে, এই হাই দিয়ে যদি আমি একটা ট্রেন্ড লাইন আঁকি তাহলে এখানে আমি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারলাম। আপনারা যারা আমার ট্রেন্ড লাইনের ভিডিও দেখেননি সেই ট্রেন্ড লাইন থেকে ভিডিওটা দেখে আসতে পারেন। এবং এই ট্রেন্ড লাইনটাকে যদি আমি কপি করি, ট্রেন্ড লাইনটাকে কপি করে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে খুব সুন্দর একটা চ্যানেল সেট আপ হয়েছে। চ্যানেল বলতে কী বোঝা থাকে? চ্যানেল বলতে বোঝা হয়ে থাকে যে প্রাইসটা উপরে গেল, এইখানে বাধা পেলো, তারপরে আবার নিচে নেমে আসলো, এইখানটাতে বাধা পেলো, তারপরে আবার উপরে উঠে গেল, অর্থাৎ এইখানটাতে বাধা পেলো। এই যে একটা জায়গার মধ্যে প্রাইসটা ঘোরাঘুরি করছে, একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো প্রাইস প্যাটার্ন যখন এইভাবে একটা পথ ফলো করে যায় বা পাথ ফলো করে যায়, তখন আমরা বলি যে প্রাইসটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এইটাকে যদি আমি আরেকটু কপি করে এখানে পেস্ট করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে সুন্দর করে এটা কিন্তু পূর্ববর্তী যে আরেকটা টপ রয়েছে সেই টপের সাথে মিলে যায়। আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, হ্যাঁ এখানে যদি আমি দেখি তাহলে দেখা যাবে যে এইখানেও প্রাইসটা এসে এখানে বাধা পেয়ে নিচের দিকে নেমে আসছিলো, তারপরে উপরের দিকে ভেঙে গিয়ে আবার এখানে এসে এই জায়গায় ঘোরাঘুরি করে গেছে। তার মানে একটা প্রাইস এরকম একটা চ্যানেলের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে। সেকেন্ড যে জিনিসটা আমি আপনাদেরকে ফিবোনাচ্চি সিরিজ দেখিয়েছিলাম,
এই ফিবোনাচি সিরিজে আমি বলেছিলাম বা ফিবোনাচি যে টুলটা সেটা ইউজ করার সময় আমি বলেছিলাম কী করতে হবে আপনাদেরকে, যে লোয়েস্ট যে পয়েন্টটা রয়েছে সেইখান থেকে হাইয়েস্ট যে পয়েন্টটা রয়েছে সেখানে ফিবোনাচিটা ড্র করতে হবে। তাহলে আমি এখানে ফিবোনাচি টুলটা নিলাম এখান থেকে মেটা ট্রেডারে, তারপরে আমি লোয়েস্ট পয়েন্ট থেকে এই হাইয়েস্ট পয়েন্টে আমি একটা ফিবোনাচি ড্র করলাম। ড্র করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে ইম্পালস লেগটা রয়েছে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি এখান থেকে কেন ড্র করি নাই। ঠিক আছে, যদি আমি চারটাকে বড় করতাম তাহলে লোয়েস্ট পয়েন্টটা হতো এইখানে, কারণ রিসেন্ট যে ইম্পালস মুভমেন্টটা রয়েছে তার আগে দেখেন এটা কিন্তু রিসেন্ট ইম্পালস মুভমেন্টটা এখানে অনেকক্ষণ ধরে কনসোলিডেট ছিল, অনেকক্ষণ ধরে এইটুকু জায়গার মধ্যে কনসোলিডেট করার পরে এখানে যদি আপনি খেয়াল করে দেখেন এখানে প্রাইসটা কনসোলিডেট করছিল, করার পরে কিন্তু এই ব্রেকআউট করে অর্থাৎ এখান থেকে প্রাইসটা ভেঙে উপরের দিকে গেছে। তাহলে এখানে আমি ইম্পালস লেগ কোনটা, এখানে ইম্পালস লেগ হলো এই যে এই মুভমেন্টটা, এটাকে বলা হয় ইম্পালস লেগ। পরবর্তীতে আমি আবার হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখতে পারি বা অন্য অ্যানালিসিস করে দেখতে পারি যে আরও কোনো কনফ্লুয়েন্স রয়েছে কিনা এখান থেকে যখন আমি ফিবোনাচি ড্র করি। বাট কেন আমি এখান থেকে ফিবোনাচি ড্র করলাম সেটা আপনাদেরকে ব্যাখ্যা করলাম, যে লেটেস্ট যদি আমি ফিবোনাচি সিরিজের ইম্পালস লেগটা বা ফিবোনাচি সিরিজ ড্র করার সময় যে ইম্পালস লেগটা দেখি তাহলে এটা হলো ইম্পালস লেগ। তো আমি সেই লো পয়েন্ট থেকে হাই পয়েন্টে আমি আমার ফিবোনাচিটা ড্র করলাম এবং আমি দেখিয়েছিলাম যে ফিবোনাচি টুল দিয়ে যখন ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল আমি ইউজ করব তখন 38.2, 50, 61.8, 78.6 এগুলো হলো একটা মেজর জোন যেখান থেকে প্রাইস রিটেস করতে পারে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 38.2 হলো এই জায়গাটাতে, সো এই জায়গাটা থেকে প্রাইস কিন্তু একটা রিটেস করার প্রবাবিলিটি রয়েছে। কেননা আমরা জানি যে যখন আমরা রিট্রেসমেন্ট টুল ইউজ করি ফিবোনাচি টুলের তখন এই 38.2 থেকে যদি ব্যাক করে যায় এর মানে হলো আপনার যে আপার ট্রেন্ডটা রয়েছে সেটা ইনট্যাক্ট থাকার প্রবাবিলিটি অনেক হাই। সেকেন্ড, এখন আপনারা এখান থেকে দেখতে পাবেন যে এই 38.2 এর পরে কিন্তু 61.8 জোনটা রয়েছে। 61.8-এ যদি আমি একটা এখানে হরিজন্টাল লাইন টানি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই 61.8-এর সাথে কিন্তু এখানে যে মাথাটা রয়েছে সেটারও একটা কনফ্লুয়েন্স রয়েছে। তার মানে হলো এই জায়গা থেকেও প্রাইস রিভার্স করার একটা প্রবাবিলিটি রয়েছে, কেননা এটা পূর্ববর্তী যে জোনটা রয়েছিল যেখানে প্রাইসটা বাধা খেয়েছিল সেই সাপোর্ট বা রেজিস্ট্যান্সের এটা হলো আপনার সাপোর্ট, এই সাপোর্টের কাছাকাছি আসলে যদি এখানে আমি আবার একটা প্রাইস অ্যাকশন ইন্ডিকেশন পাই তাহলে সেখান থেকে আমি ট্রেড নিতে পারি। তো এই দুটো পয়েন্ট আমি এখানে হাইলাইট করে রাখলাম। তারপরে আপনারা দেখতে পাবেন যে 61.8-এর কাছেও কিন্তু আপনার একটা কনফ্লুয়েন্স রয়েছে। আপনারা যদি 78.6-এর এখানে আবার একটা হরিজন্টাল লাইন ড্র করেন তাহলে দেখতে পাবেন যে 78.6 অর্থাৎ এইখানে যদি আমি একটা বক্স টানি প্রাইসটা যদি এর কাছাকাছি আসে এটাও কিন্তু আপনার এই জায়গায় যে সাপোর্টগুলো রয়েছে সেগুলোর সাথে কনফ্লুয়েন্স করে। তাহলে এই তিনটা জোন অর্থাৎ এই তিনটা জায়গা কিন্তু খুব ভালো একটা জায়গা যেখান থেকে প্রাইস রিটেস্ট করে আবার উপরের দিকে যেতে পারে। যদি আমরা এখন বাই ট্রেডের অপরচুনিটি খুঁজতে থাকি তাহলে আমাদেরকে এইভাবে জোনগুলোকে আইডেন্টিফাই করে নিতে হবে। এখন দেখেন আমি চারটাকে যদি আরেকটু ছোটো করে আবার সেই যে ট্রেন্ড লাইনটাকে ছিল সেই ট্রেন্ড লাইনটাকে নিয়ে আসি, তাহলে আমি যদি এখান থেকে আবার ট্রেন্ড লাইনটাকে ড্র করি, মানে যে চ্যানেলটা ড্র করি যদি আমি আবার, তাহলে এখান থেকে আমি চ্যানেলটাকে এইভাবে আরেকটা লাইন হিসেবে ড্র করতে পারি। আমি জাস্ট এখানে আরবিটারি ড্র করতেছি, ড্র এই কারণে করছি যাতে আমি কনফ্লুয়েন্স যেটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা দেখাতে পারি। তাহলে এখন ফার্স্ট এই জায়গাটা খেয়াল করি আমরা, ফার্স্ট যে জায়গাটা প্রাইস এখন আছে এর কাছাকাছি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। এইখান থেকে কিন্তু প্রাইস প্রবাবিলিটি রয়েছে উপরের দিকে ব্যাক করার। কারণ কি, এক নম্বর কারণ হলো এইখানে যে এখানে ট্রেন্ড লাইনের সাথে অর্থাৎ ট্রেড লাইনের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটার সাথে একটা মিল রয়েছে, এবং সেকেন্ড হলো আপনার ফিবোনাচি যে টুলটা রয়েছে তার 38.2 এর সাথেও কিন্তু এখানে একটা কনফ্লুয়েন্স রয়েছে। সো আমি এটা ডে 1 টাইম ফ্রেমে অ্যানালাইসিস করলাম। যখন আমি H4 কিংবা H1 টাইম ফ্রেমে যাব নেক্সট উইকে যখন সপ্তাহটা শুরু হবে, যদি আমি এইখানে এসে কোনো কি পাই রিভার্সাল প্যাটার্ন পাই, লাইক যেহেতু আমি এখানে বুলিশ মার্কেটে খেলতেছি মানে আমি বাই ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজছি, যদি আমি এখানে কোনো বুলিশ ইনগালফিং প্যাটার্ন পাই কিংবা যদি একটা পিন বার পাই যে পিন বারটা রিজেকশন দেখায়, হাইলি রিজেকশন দেখায়, তখন আমি এখান থেকে বাই ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজবো। এবং যখন আমি এখান থেকে বাই ট্রেড নিব আমি চিন্তা করে রাখবো যে আমার টেক প্রফিট অর্থাৎ প্রফিট যাতে, মানে প্রফিট বলতে আমি বুঝেছি টেক প্রফিট এবং স্টপ লস যখন আমি সেট করবো অ্যাটলিস্ট স্টপ লসের চেয়ে 1:2 বেশি হয়। তাহলে এখান থেকে যদি আমি একটু লক্ষ্য করে দেখি, এখান থেকে যদি আমি ট্রেড অপরচুনিটি নেওয়ার মানে এই বক্সের কোনো জায়গা থেকে যদি আমি ট্রেড অপরচুনিটি নিতে পারি তাহলে অ্যাটলিস্ট এই হাই পর্যন্ত আসতে পারে যেখানে 160 পিপ কিংবা তারও উপরে পর্যন্ত যেতে পারে, অর্থাৎ 200-300 পিপও উপরের দিকে যেতে পারে যদি আমার চ্যানেলটাকে ফলো করে উপরের দিকে যায়। কারণ চ্যানেলটাকে যদি আমি আরও বড় করি মানে হলো চ্যানেলটাকে যদি আমি এক্সটেন্ড করি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে যেটা হতে পারে যে প্রাইসটা এই লেভেল পর্যন্ত আসতে পারে। তার মানে হলো এখানে রিজেকশনকে প্রাইসটা এই লেভেল পর্যন্ত আসতে পারে কিংবা এই মাথা পর্যন্ত অ্যাটলিস্ট আসতে পারে। সো সেটার উপর ভিত্তি করে আপনারা টেক প্রফিট কিংবা স্টপ লস দিতে পারেন। এখন আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হলো যে আপনারা অনেকে অনেকভাবে ট্রেড নিয়ে থাকেন। কেউ হয়তো আমি অ্যাগ্রেসিভভাবে ট্রেড নেন, কেউ হয়তো কনজারভেটিভভাবে ট্রেড নেন, যেটার উপরে আমার কিন্তু একটা ভিডিও রয়েছে যে অ্যাগ্রেসিভভাবে ট্রেড নেবেন নাকি কনজারভেটিভভাবে ট্রেড নেবেন। ট্রেড ওপেনটা কখন করবেন এটা ডিপেন্ড করছে আপনার
ট্রেডিং সাইকোলজিটা কেমন। আপনি যদি অ্যাগ্রেসিভ ট্রেডার হন তাহলে কি হতে পারে, এই যে বক্সটা আছে এই বক্সটাকে টাচ করার সাথে সাথেই আপনি সেখানে একটা বাই ট্রেড নিয়ে নিতে পারেন, কোনো কনফ্লুয়েন্স ছাড়া, মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে কনফ্লুয়েন্স ছাড়া। কিন্তু আপনি যদি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে কনফ্লুয়েন্স নিয়ে ট্রেড করতে চান তাহলে আপনাকে একটা রিজেকশন প্যাটার্নের ওয়েট করতে হবে, হয় বুলিশ ইনগালফিং, না হয় আপনার পিন বার। এই সমস্ত একটা প্যাটার্ন যদি আপনি পান তাহলে কিন্তু আপনার জন্য সেখানে ট্রেড নেওয়া যুক্তিযুক্ত হবে। সেটা হলো কনজারভেটিভ ট্রেডার যারা আছে তারা সাধারণত ওইভাবে ট্রেডটা নিয়ে থাকে। এখন মনে করেন এই জায়গাতে আমি কোনো প্রাইস রিজেকশন পেলাম না, এইটা জোরে নিচের দিকে নেমে আসলো, তার মানে কি আমি এখানে কোনো বাই অপরচুনিটি পেলাম না, কোনো কনফ্লুয়েন্স পেলাম না যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমাকে উপরের দিকে যাচ্ছে প্রাইসটা সেটা নির্দেশ করছে। যদি সেটা হয়ে থাকে সেক্ষেত্রে কি করতে হবে, আমি জাস্ট এইটাকে মুছে দিই, এই হরিজন্টাল লাইনটাকে যদি আমি মুছে দিই, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এখন আমি যদি দেখি যে প্রাইসটা নিচের দিকে নেমে আসছে, নিচে এই জায়গাটাতে চলে এসেছে, অর্থাৎ প্রাইসটা যদি আরও নিচের দিকে নেমে আসে, এখান থেকে প্রাইসটা এই পর্যন্ত চলে আসে, তাহলে আমাকে এইখানে এসে আবার কনফ্লুয়েন্সের জন্য ওয়েট করতে হবে। কারণ এই জায়গাটাতে অনেকগুলো জিনিসের সংমিশ্রণ রয়েছে, যেটা আমি আগে আপনাদেরকে উল্লেখ করলাম। এক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে স্ট্রং সাপোর্ট রয়েছে। দুই, প্রাইস কী করছে, এই ট্রেন লাইনটাকে সাপোর্ট করতেছে। এবং তিন, আপনার ফিবোনাচি 61.8, এই তিনটার কনফ্লুয়েন্স রয়েছে। তাহলে সেকেন্ড যে জোনটা রয়েছে সেখানে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে যদি আমি আবার এখানে কোনো প্রাইস অ্যাকশন প্যাটার্ন পাই, লাইক আপনার বুলিশ ইনগালফিং প্যাটার্ন কিংবা পিনবার প্যাটার্ন, তাহলে বলতে পারি যে এটা হলো একটা ইম্পর্টেন্ট ডিমান্ড জোন যেখান থেকে প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার নিচেও একটা জোন যেখানে 78.6 এবং আগের যে লাইনগুলো ছিল সেগুলোর একটা সংমিশ্রণ রয়েছে, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। সো এখান থেকেও কিন্তু একটা ট্রেডিং অপরচুনিটি আসতে পারে। সো তিনটা প্রবল বাই জোন আমি আপনাদেরকে দেখা দিলাম যেখান থেকে আপনারা ট্রেডের অপরচুনিটি খুঁজতে পারেন। আরেকটা জিনিস এখানে আপনাদেরকে আমি দেখাই দিই যে এখানে কিন্তু একটা হিডেন ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। কী করে হিডেন ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে, আমরা জানি যে হিডেন ডাইভারজেন্স হলো যখন প্রাইসটা উপরের দিকে যাবে। আপনাদেরকে যদি হিডেন ডাইভারজেন্সের ডেফিনেশনটা দেখাই, হিডেন ডাইভারজেন্সের ডেফিনেশনটা হলো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইস যখন হায়ার হাই ক্রিয়েট করতে করতে যাচ্ছে, অর্থাৎ আপার ট্রেন্ডে রয়েছে, তখন এই যে লোটা ক্রিয়েট হচ্ছে, এই লো এবং এই লোটা যদি এই লো থেকে উপরে হয়, ঠিক আছে, যখন আপনি আপার ট্রেন্ডে যাচ্ছেন, এই লোটা যদি এর থেকে উপরে হয় তার মানে কি আপনি এখন আপার ট্রেন্ডে রয়েছেন। বাট ইন্ডিকেটারে যদি এই লোটা এটার থেকে নিচে দেখায়, এটার সাথে এটার কোনো একটা অমিল দেখায়, তাহলে আমরা বলে থাকি এখানে ডাইভারজেন্স রয়েছে এবং এই ডাইভারজেন্সটাকে আমরা বলে থাকি হিডেন ডাইভারজেন্স। হিডেন ডাইভারজেন্সের উপরে আমার একটা বিস্তারিত 30 মিনিটের উপরে ভিডিও আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন ডাইভারজেন্স, হিডেন ডাইভারজেন্সের উপরে। বাট এখানেও কিন্তু আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি। এখানেও কি হচ্ছে, প্রাইস উপরের দিকে যাচ্ছে, এই যে লোটা, এই লো থেকে এই লোটা উপরে। আপনি যদি দেখেন এই লো থেকে এই লোটা হলো উপরে, বাট আপনি যদি ইন্ডিকেটরে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এই লোটা কিন্তু নিচে, এই লোটা এখনও নিচের দিকে যাচ্ছে। তার মানে আপনি যদি এখানে কোনো প্রাইস রিজেকশন পান, আপনার কিন্তু আরেকটা কনফ্লুয়েন্স হয়ে গেল এখানে, যে আপনি এখানে হিডেন ডাইভারজেন্সও পাচ্ছেন, যে হিডেন ডাইভারজেন্স নির্দেশ করে যে আপনার যে আপার ট্রেন্ড মুভমেন্টটা রয়েছে সেটা আবার রিজিউম হতে পারে, সেটা আবার আপার ট্রেন্ডের দিকে যেতে পারে। তাহলে অনেকগুলো কনফ্লুয়েন্স এখানে, ইন্ডিকেটরের ডাইভারজেন্স অর্থাৎ হিডেন ডাইভারজেন্স পাচ্ছি, আমরা ফিবোনাচি টুলের রিট্রেসমেন্টের কনফ্লুয়েন্স পাচ্ছি, আমরা ট্রেন্ড লাইনের কনফ্লুয়েন্স পাচ্ছি, যেগুলো প্রত্যেকটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি উপাদান। এবং লাস্টলি আমাদেরকে প্রাইস অ্যাকশনের জন্য ওয়েট করতে হবে নেক্সট উইকে যখন চার্টটা ওপেন হবে, অর্থাৎ লাইভ মার্কেটে আমাদেরকে দেখতে হবে যে ইউএসডি জাপানিজ ইয়েনে কীভাবে আমরা ট্রেডটা নিতে পারি। এ তো গেল আমার টেকনিক্যাল জিনিস। এবার আসি ফান্ডামেন্টাল মানে হলো আপনার নিউজ। আর নিউজ ফলো করার জন্য আমরা জানি যে ফরেক্স ফ্যাক্টরি একটা গুরুত্বপূর্ণ চ্যানেল যেখানে আপনারা ফরেক্স কারেন্সি রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারেন। তো এখানে এসে আমরা দেখবো যে জাপানিজ ইয়েন এবং ইউএস ডলারের সাথে রিলেটেড কী কী মেজর নিউজ নেক্সট উইকে পাবলিশ হতে পারে, যেগুলোর ইফেক্ট আমি যে অ্যানালাইসিসটা করছি সেটার উপরে পড়তে পারে। তাহলে আপনারা ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডারে যদি আসেন এবং সেখানে এসে আপনারা যদি আপনাদের মতো করে টাইমিংটা সেট করে নেন, আপনারা যারা বাংলাদেশ কিংবা ইউএসএ বা কানাডা যেখানেই থাকেন না কেন, আপনাদের মতো করে এই ক্যালেন্ডারটা সেট করে নেন। এবং ফরেক্স ফ্যাক্টরির উপরে আমার ভিডিও আছে, যদি এটা নতুন আপনার ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। এসে আমরা এখানে ফিল্টার করবো। এখানে আপনারা দেখেন যে আপকামিং 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, জানুয়ারি, 26, 27, 28, 29 পর্যন্ত কী কী মেজর নিউজ রয়েছে সবগুলো কিন্তু এখানে আপনারা ইনফরমেশান সামারাইজভাবে পেয়ে যাচ্ছেন। এখন আমি চাই যে না, এখানে তো বিভিন্ন ধরনের ইম্প্যাক্টফুল নিউজ রয়েছে, যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন। রেড মানে হলো হাইলি ইম্প্যাক্টফুল নিউজ, অরেঞ্জ মানে হলো মিডিয়াম ইম্প্যাক্টফুল নিউজ এবং ইয়েলো মানে হলো একদমই কম ইম্প্যাক্টফুল নিউজ। তো এটাকে আমি ফিল্টার আউট করে নিতে পারি, কারণ সাধারণত আমার রেড নিউজগুলো আমাদের মার্কেটে বেশি প্রভাব ফেলে থাকে। তাহলে এখানে আপনি একটা ফিল্টার অপশান দেখতে পাচ্ছেন, এই ফিল্টার অপশানে যাবেন। ফিল্টার অপশানে গিয়ে আপনি সেট করতে পারেন যে আমি চাই যে শুধুমাত্র রেড এবং অরেঞ্জ যেগুলো বেশি ইম্প্যাক্টফুল নিউজ সেগুলোকে দেখতে চাই, বাকিগুলোকে আপনারা ডিসিলেক্ট করে দেন। এবং এখানে আপনি ইভেন্ট টাইপও সেট
সেট করতে পারেন যে কোন কোন টাইপের মেজর নিউজ আপনারা শুনতে চাচ্ছেন, গ্রোথ, ইনফ্লেশন রেটের রিপোর্ট, সেন্ট্রাল ব্যাংকের রিপোর্ট, বন্ডসের উপর রিপোর্ট, হাউজিংয়ের উপর রিপোর্ট। এই ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট আমাদের যারা ফরেক্স ট্রেড করে থাকি, আপনারা সেটা জানেন। এবং আমরা এখানে কী সেট করতে পারি, আমরা সেট করতে পারি যে শুধুমাত্র আমরা প্রথমে আমি সবগুলোকে ডিসিলেক্ট করে নিলাম। এখানে আমরা শুধুমাত্র জাপানিজ ইয়েন এবং ইউএস ডলার রিলেটেড যে সমস্ত নিউজ রয়েছে সেগুলি আমরা দেখতে চাই। এবার যদি আমরা অ্যাপ্লাই ফিল্টার করি তাহলে দেখেন আমাদের লিস্টটা অনেক ছোট হয়ে আসলো। তাহলে এর সাথে রিলেটেড ইনফরমেশনগুলো কিন্তু আমরা কি করতে পারি, আমাদের নিউজ যখন আমরা যখন ট্রেডিং করবো সেখানে ইউজ করতে পারি এবং এইগুলো নিউজের উপরে কিন্তু আমরা চোখ রাখতে পারি। বিশেষ করে লাল নিউজগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েডনেসডে 26 জানুয়ারিতে আমাদের FOMC স্টেটমেন্ট রয়েছে, যেটা কিন্তু একটা হাইলি ভোলাটাইল নিউজ, যেখানে ফেডারেল ফান্ডস রেটসের উপর বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে এবং FOMC প্রেস কনফারেন্স পর্যন্ত কিন্তু মার্কেটটা বেশ ভোলাটাইল থাকে। তাহলে এই জায়গাটা আপনার খেয়াল রাখতে হবে যে এই সময় যদি আপনার ট্রেডটা ওপেন থাকে তাহলে সেই ট্রেডটাকে ম্যানেজ করার জন্য আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে হাইলি ভোলাটাইল নিউজের সময় কী করে ট্রেড ম্যানেজ করা যায়। সের উপরে কিন্তু আমার লাস্ট যে ভিডিওটা আছে সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, লাইভ আপনাদেরকে ট্রেড দেখায়। বাট এখানে উদ্দেশ্য হলো আপনি যদি এই সম্পর্কে আপনার মাথার মধ্যে আইডিয়াটা রেখে দেন যে কখন কখন এই নিউজগুলো পাবলিশ হতে পারে এবং সেই সময় ইম্প্যাক্ট মার্কেটের উপরে কী হতে পারে, সেখান থেকে কিন্তু আপনি বের করে ফেলতে পারেন যে আপনার কী করে আপনি পরবর্তীতে ট্রেড নেবেন। এবং আপনারা যেই কাজটা করতে পারেন, একটা এখান থেকে টুল নিয়ে এটাকে আপনারা কী করতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে আমার এই জায়গা থেকে এই জায়গার নিউজগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেটা এসে আপনারা কোনো এক জায়গায় সেভ করে রেখে দিতে পারেন যে হ্যাঁ আমার এই জায়গাটাতে আমি এই নিউজগুলো ফলো করার চেষ্টা করব। এখন আপনারা লাস্টলি যে জিনিসটা হলো ইম্পর্টেন্ট সেটা হলো মানি ম্যানেজমেন্ট। আমরা কী করলাম, টেকনিক্যাল অ্যানালিসিস করলাম, আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করলাম নিউজের মাধ্যমে, আমরা সেন্টিমেন্টাল অ্যানালিসিস করব আমাদের শর্টার টাইম ফ্রেমে যখন আমাদের মার্কেটে ফেক প্যাটার্ন ক্রিয়েট হবে কিংবা সেখানে বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হবে কিংবা যেখানে আপনার পিনবার ক্রিয়েট হবে, অর্থাৎ সেখানে মার্কেট ট্র্যাপ করবে। মার্কেট ট্র্যাপ করবে মানে হলো যখন আপনার উপরের দিকে যাবে তখন কী করবে, প্রথমে তারা একটা নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখাবে যে নিচের দিকে অনেক জোরে নিচের দিকে নেমে আসছে, তারপরে সে রিজেক্ট করে উপরের দিকে চলে যাবে। এখন নিচের দিকে নেমে এসে উপরের দিকে রিজেক্ট করে চলে যাবে, তখনই কিন্তু আপনি একটা পিনবার প্যাটার্ন টাইপের পাবেন কিংবা বুলিশ ইনগালফিং টাইপের প্যাটার্ন পাবেন, ডিপেন্ডিং অন মার্কেট ওই সময় কী সিচুয়েশন দেখাচ্ছে। তাহলে আপনারা টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল এই তিনটাকে একসাথে ইউজ করলেন। সেন্টিমেন্ট আপনাকে মার্কেটের ডিরেকশন বুঝতে সাহায্য করবে, কখন আপনার উপরের দিকে যাচ্ছে কোনো ফেকি প্যাটার্ন কিংবা আপনার কোনো পিনবার কিংবা বুলিশ ইনগালফিং প্যাটার্নে। লাস্টলি আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। মানি ম্যানেজমেন্টটা হলো যে আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন। আপনাকে এই অ্যানালিসিস দেখালাম, তার মানে হলো ভাইয়ের সাথে আমার অ্যানালিসিস মিলে গেছে। এখন যদি আমি দেখি যে ভাইয়া তো বলেছিল উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি আছে, আপনি করলেন কি, আপনার অ্যাকাউন্টে মনে করেন $10,000 আছে, আপনি একদম 5 লটের একটা ট্রেড বসাই দিলেন, তারপরে দেখা গেলো একটু মার্কেট আপনার রিভার্সে গেল, আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেল। এটা করা যাবে না। মানি ম্যানেজমেন্ট মেনে আপনি এমনভাবে ট্রেডটা নেবেন যাতে সেই ট্রেডটা যদি লসও হয়, হাইয়েস্ট আপনার পুরো অ্যাকাউন্টে 2 থেকে 5% বেশি যাতে লস না হয়। 2% হলো যাদের অনেক বড় অ্যাকাউন্ট তাদের যাতে 2% বেশি লস না হয়, আর যাদের যাদের ছোটো অ্যাকাউন্ট তারা 5%, হাইয়েস্ট 5% আপনারা রিস্ক নিতে পারেন পার ট্রেডে। আশা করি আজকের এই অ্যানালাইসিস থেকে আপনাদের একটু আইডিয়া হলো কী করে আমি উইকেন্ডে কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা আমার রাডারের মধ্যে যেই পেয়ারটা থাকে সেই পেয়ারটা নিয়ে আমি অ্যানালাইসিস করে থাকি, যেখানে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করে থাকি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের জন্য বা সেন্টিমেন্টাল এন্ট্রির জন্য আমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে লাইভ চার্টে ফলো করার চেষ্টা করে থাকি। মার্কেট নিউজ দেওয়ার জন্য আমি ফরেক্স ফ্যাক্টরিতে যাই এবং সেখানে গিয়ে আমি মার্কেটের নিউজগুলো সম্পর্কে আমি আইডিয়া নেই, কোন কোন সময় মার্কেট ভোলাটাইল হতে পারে এবং সেই সময় আমার কম্পিউটারে সামনে থাকা একটু ইম্পর্টেন্ট, কেননা সেই সময় মার্কেট অনেক সেন্টিমেন্ট খেলা করতে পারে। সাধারণত সেন্টিমেন্ট অ্যানালাইসিসের সময় সেন্টিমেন্টের সময় হলে সেই সমস্ত মেজর মার্কেট নিউজ, অ্যান্ড দেন আমাদেরকে ওয়েট করতে হবে যে কখন আমাদের কাছে এক্স্যাক্ট প্রাইস অপরচুনিটিটা আসে। প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে আমি ট্রেডে এন্ট্রি নিব, স্টপ লস সেট করব, টেক প্রফিট দিব এবং ট্রেডটাকে ম্যানেজ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনাদের জন্য উপকার হবে, যারা আপনার ভিডিও দেখে দেখে ট্রেডগুলো শিখছেন, এবং যারা নতুন, যারা আমার প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার যে আগে 30 আওয়ার্সের উপরে ফ্রি ভিডিও রয়েছে সেগুলো দেখে আসেন, কারণ আজকে আমি এমন কোনো জিনিস নতুন দেখাইনি যেগুলো আমি আগের ভিডিওতে দেখাইনি। আজকে জাস্ট আপনাদেরকে আমি দেখালাম যে কী করে আমার পূর্ববর্তী জিনিসগুলো ইউজ করে আমি আবার আমার ট্রেডগুলোকে অ্যানালাইসিস করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।